আজকে ৩টে দিন ধরে ঠিকমতো ঘুমোতে পারি না। শুধু আমি না, আমার ধারণা পৃথিবীর অধিকাংশ মানুষ, যাদেরকে আমি মানুষ মনে করি বা আমরা যারা মানুষ, অমানুষই তো বেশি এখন মনে হচ্ছে। যারা মানুষ তারা আসলে ঘুমাতে পারার কথা না। একটা সভ্যতা, একটা মনুষ্য বসতি কার্যত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এবং মানে নির্বিচারে শিশু, নিরপরাধ নারীদের পর্যন্ত সবাই তো নিরপরাধ, ওই জায়গার নিষ্পাপ গাজার মানুষদের যেভাবে হত্যা করা হচ্ছে, এটা একজন মানুষ হিসাবে মানে কোনো ধর্মগত বর্ণের কথা ভাবেন না, জাস্ট একজন মানুষ হিসাবে এটা নেওয়া যায় না। আমি এমনিতেই মানে একটু ভার্নাবেল মানুষ, আপনারা জানেন কম বেশি, এটা নেওয়া খুব কঠিন। ফলে এই অবস্থায় স্পোর্টস নিয়ে কথা বলার মতো যে অর্জন করতে পারবো না, মানে বুকে আনতে পারবো না, এটা তো আপনারা বোঝেন। তারপরে আজকে যেটা হলো, আজকে মনে হলো যে কয়টা কথা বলা দরকার। আমি যদিও স্পোর্টস নিয়ে কন্টেন্ট করি, কি বলবো, আমার তো ওই অধিকার নাই। মানে আমি তো এখন না আছে শারীরিক শক্তি, না আছে মানসিক স্থিরতা। তারপরেও আমি সবসময় চেষ্টা করি এটা বলতে যে হ্যাঁ, আমি 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 একজন ফিলিস্তিনি। তো সেই কথাটা স্পোর্টসের কয়েকজন লোক বলে এবং বলছেন। বিশেষত এই জায়গাটায় সবার উপরে রাখবো আমি আমাদের মানে প্রাতঃস্মরণীয়, আমি যারে সব দিক থেকে মনে করি যে এই লোকটার মনুষ্যত্ব অনুসরণ করা উচিত, সে ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনা দফায় দফায় ফিলিস্তিনে গিয়ে বা বিভিন্ন সময় যেভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইছেন, যেভাবে নির্যাতনের বিপক্ষে কথা বলছেন যে বাই হার্ট আই এম এ ফিলিস্তিনি। এই জিনিসটা খুব কম সেলিব্রিটিরা করে। আজকের দিনে যারা টপ সেলিব্রিটিরা, তারা তো এগুলো করতে ভয় পায়। তারপরেও কিছু লোক না থেকে যায়। ওই ম্যারাডোনার রক্তটা কোথাও না কোথাও আপনি পাবেন। এই যে রিয়াদ মাহরেজ কবছর আগে একবার এভারটনের বিপক্ষে জয়ের পরে ইংল্যান্ডে দাঁড়ায় ফিলিস্তিনের পতাকা নিয়ে দৌড়ালো। রিয়াদ মাহরেজের মধ্যে ম্যারাডোনার ওই জিনিসটা আছে। সবচেয়ে বড় কথা আমি আজকে বেশি বলতে চাই আমাদের হামজা চৌধুরীকে নিয়ে। দেখেন, এই ছেলেটা কার্যত ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ নষ্ট করছে, শুধু ফিলিস্তিনের জন্য ভয়েস রেজ করে ফিলিস্তিনের পতাকা নিয়ে সেলিব্রেশন করে। এই হামজা চৌধুরীর এই কথাটা আমি বলবো না, কখনো ভাবছিলাম। সেই কথাটা আজকে একটু বলবো, ম্যারাডোনাকে নিয়ে দুটো কথা বলবো। এবং বলবো একেবারে স্কটল্যান্ডের নাম না জানা গ্রিন ব্রিগেড নামে একটা সমর্থক গোষ্ঠীর কথা, যারা এ পর্যন্ত অন্তত 5বার জরিমানা দিচ্ছে, 5বার নিষিদ্ধ হয়েছে স্টেডিয়ামে। ইউএফএ তাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় উঠে পড়ে লেগে আছে। তারা এবারও আগের মতোই রুখে দাঁড়াচ্ছে, আগের মতোই বলতেছে যে আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি, আমরাই ফিলিস্তিনি, এইখানে গুলি করো। এই যে ফুটবল স্টেডিয়ামে দাঁড়া আছে, এখানে গুলি করো। এদের কথা একটু বলি আজকে। দেখেন, ম্যারাডোনার কথা দিয়ে শুরু করব বলছিলাম। ম্যারাডোনা তো আপনারা জানেন যে সব সময় একটু লেফট উইং এর মানুষ, একটু না পুরোপুরিটাই লেফট উইং এর মানুষ, এবং সবসময় নির্যাতনের বিপক্ষে থাকেন। পৃথিবীর যে জায়গায় প্রতিবাদ হয়েছে, যে জায়গায় সাম্রাজ্যবাদের বিপক্ষে কণ্ঠ উচ্চারিত হয়েছে, ম্যারাডোনা চেষ্টা করছেন তাদের সঙ্গে কণ্ঠ মিলানোর। যতটুকু শরীরে পারমিট করছে, সেটা লাতিন আমেরিকার আশেপাশে হলে নিজে গিয়ে মিছিলে দাঁড়াইছেন। আপনাদের মনে আছে একবার ম্যারাডোনা তখন বোকা জুনিয়র্সে একদম জীবনের শেষ ম্যাচগুলোর একটা খেলতেছেন, বিদায়ী ম্যাচ না, শেষ ম্যাচগুলোর একটা। সেই সময়ে জর্জ ডব্লিউ বুশের 2 মেল, সম্ভবত লরা আর কি যেন নাম, এই নাম মনে রাখা তো জরুরি না, তারা দুজন আর্জেন্টিনা সফরে ছিল। তো যেটা হয় যে ম্যারাডোনা ওয়ান অফ দি লাস্ট ম্যাচ খেলতেছেন, ফলে দেখতে গেছে। ম্যারাডোনার সামনে ওনাদের নিয়ে আসা হয়েছে ম্যাচ শেষে। ম্যারাডোনা করছেন, মাথা ঝুঁকেছেন, মাথা ঝুঁকায় চলে যাচ্ছেন। তখন ফেডারেশনের কেউ একজন আস্তে করে বলছে যে ওরা হাত মিলাতে চাচ্ছে। তো বলে ম্যারাডোনা যখন ফিরে তাকাইছেন, তখন হচ্ছে ওই 2 মেয়ের একজন হাত বাড়ায় দিছে। তখন ম্যারাডোনা ফিরে তাকায় বলছেন যে আমি হাত মিলাতে পারবো না, আমি হাত মিলাতে পারবো না, কারণ আপনার হাতে রক্ত লেগে আছে, আপনার বাবার হাতে শত শত ইরাকি মানুষ মারার রক্ত লেগে আছে। ফিলিস্তিন থেকে শুরু করে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের রক্ত আপনাদের হাতে। এই হাতের সঙ্গে আমি হাত মিলাতে পারবো না। আসছেন, ভালো করছেন, বেড়ায় যান, চলে যান। এই কথা আমরাও শুনছি, আমাদের এখানেও এই জাতীয় গল্প আছে, এই জাতীয় ঘটনা আছে, কিন্তু সবাই এটা ধরে রাখতে পারে না। ম্যারাডোনা এটা ধরে রাখছেন।
ম্যারাডোনার সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যখন যেখানে অন্যায় দেখছেন, প্রচন্ড অসুস্থ শরীরে যখনই যে ইকুয়েডরের দূতাবাস নিয়ে একটা মহা গন্ডগোল হলো, তখন লাতিন আমেরিকার সবগুলো দেশের রাষ্ট্রপ্রধানরা মিলে একটা বৈঠকের চেষ্টা করতেছিলেন যে সবাই ইকুয়েডরের পাশে থাকবেন, কেউ যাতে ইকুয়েডরকে আলাদা না ভাবে। এই পুরো ব্যাপারটায় ম্যারাডোনার দারুণ একটা অংশগ্রহণ ছিল। ম্যারাডোনা রাস্তায় নামছেন, ম্যারাডোনা ওই রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যতদূর সম্ভব পার্সোনালি যোগাযোগ করছেন, এবং যে বৈঠকটা হয়েছিল ওই বৈঠকটা থেকে একটা ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। বলা হয়, আমি জানি না সত্যি কিনা, কোন কোন লাতিন মিডিয়া দাবি করে যে এই বৈঠকটা অ্যারেঞ্জে ম্যারাডোনার একটা রোল ছিল। উনি নিজে সব রাষ্ট্রপ্রধানকে ফোন দিয়েছেন। এমনিতে নীতিগতভাবে লাতিন আমেরিকার কথা এত বলি কেন, লাতিন আমেরিকানরা হচ্ছে সবগুলো দেশ, দু একটা দেশে তো দুর্বৃত্ত সরকার বসে কখনো কখনো, কিন্তু বেশিরভাগ সময় লাতিন আমেরিকার সবগুলো দেশ, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, এরা নীতিগতভাবে বেশিরভাগ সময় নিপীড়িতের পক্ষে থাকে। এদের বেশিরভাগ সরকার বামপন্থী সরকার থাকে। এই অঞ্চলটা এখনো বামপন্থীদের মোটামুটি দখলে আছে, সবসময় দখলে রাখতে পারে না, কারণ আপনারা কখনো কখনো দেখেন যে আর্জেন্টিনা, ব্রাজিল এরা ইসরায়েলের সঙ্গে হাত মিলায়, এদের সরকারগুলো সেই সময়গুলো হচ্ছে ওই যাদের কথা বললাম দুর্বৃত্তরা ক্ষমতায় আসে। কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমাদের লাতিন আমেরিকান ওই জোনটা বামপন্থীদের হাতে থাকে, যারা নিপীড়িতের পাশে থাকে। ফলে ওই সময়টায় তাই ছিল, সব লাতিন প্রেসিডেন্টকে ম্যারাডোনা একত্রিত করা একটা ভূমিকা রাখছিলেন। এরপরে ম্যারাডোনা বহুবার বহুবার যতবার ফিলিস্তিনে আগ্রাসন হচ্ছে, ম্যারাডোনা এমনও বলছেন যে প্রয়োজনে আমাদের বুকের উপর দিয়ে ট্যাঙ্ক চালায় দেন, তাও এই অত্যাচার মানুষের উপরে করেন না। পলিটিক্স তো অনেক পরের আলাপ, পলিটিক্স, সম্পদ, রাজনীতি এগুলো অনেক পরের, অনেক তুচ্ছ আলাপ। সবার আগে তো মানুষ। আপনি কি মারতেছেন ওইখানে? আপনি বোমা মারতেছেন, কি মারা যাচ্ছে? মানব সন্তান মারা যাচ্ছে। এই যে জুলুমবাজি, এই যে জালেম হয়ে ওঠা, এটার বিপক্ষে ম্যারাডোনা বারবার দাঁড়াচ্ছেন। মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করছেন, প্রয়াত মাহমুদ আব্বাস, ওনার সঙ্গে দেখা করে সংহতি জানাইছেন ফিলিস্তিনের সঙ্গে। সেই সঙ্গে ফিলিস্তিনকে সমর্থন করে ছবি তুলছেন বিভিন্ন সময় বিভিন্ন স্টেডিয়ামে। এমনকি সর্বশেষ হামাসের যিনি প্রধান ছিলেন, আমি ঠিক নাম মনে করতে পারতেছি না, ওনার সঙ্গে ম্যারাডোনার দেখা হচ্ছে। এবং ম্যারাডোনা মারা যাওয়ার পরে হামাস কিন্তু শ্রদ্ধা জানাইছিল এবং বলছিল যে ফিলিস্তিনিদের একজন সত্যিকারের বন্ধু আজকে পৃথিবী থেকে চলে গেলেন। এটা সত্যি ভাই, আপনি যদি বৈশ্বিক প্রেক্ষাপট চিন্তা করেন, মানে সেলিব্রিটি ওয়ার্ল্ডের কথা চিন্তা করেন, তাহলে ফিলিস্তিনিদের এত ভালো বন্ধু আর ছিল না, ম্যারাডোনার মতো এত সুন্দর বন্ধু আর ছিল না। প্রত্যেকটা সময় উনি ভয়েস রেজ করছেন। হ্যাঁ, আমরা বলতে পারি এরিক কান্তনার মতো মানুষ, যিনি ওই অর্থে কখনো বামপন্থী রাজনীতি করেন না, তিনিও ফিলিস্তিনের পক্ষে বহুবার ভয়েস রেজ করছেন। বা হ্যামিল্টন, ফর্মুলা 1 ড্রাইভার, তিনিও ফিলিস্তিনিদের পক্ষে ভয়েস রেজ করছেন। কিন্তু সেই ভয়েস রেজগুলো অনেকটাই, আমি কি বলবো, সুশীল একটা অ্যাটিটিউড আছে। আমি ওনাদের ছোট করতেছি না ভাই, যে যে যতটুকু প্রতিবাদ করে সেটুকুকে শ্রদ্ধা করতে হবে। প্রত্যেকটা প্রতিবাদের গুরুত্ব আছে, প্রত্যেকটা শব্দের গুরুত্ব আছে আজকে। কিন্তু আমি আশা করি, মানে আমার স্বপ্নটা আরো বড়, আমি আশা করি যে যাদেরকে নিয়ে আমি নাম বলবো না আজকে, কারণ এই যে বড় বড় দুজন ফিগার আছে এখন পৃথিবীতে, ফুটবল ওয়ার্ল্ডে, আমি আশা করি তারা ভয়েস রেজ করবে, তারা রূঢ়ভাবে দৃঢ়ভাবে বলবে যে আমরা ফিলিস্তিনি, পারলে আমাদের গুলি করো, এই যে আমরা আসি, এটা গাজা, এখানে বোম ফেলাও, আমার গায়ের উপরে বোম ফেলাও। ম্যারাডোনা যেভাবে বলছিলেন ওইভাবে বলবে, এইটা আশা করি। কিন্তু সবাই তো সেই স্বপ্ন পূরণ করতে পারে না। এই যে রিয়াদ মাহরাজের কথা বললাম, আলজেরিয়ান ফুটবলার, ম্যান সিটির খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে এভারটনের বিপক্ষে জয়ের পর ল্যাপ করলো ফিলিস্তিনি পতাকা নিয়ে, প্রচুর সমালোচনা হলো এবং ধারণা করা হয় গোপনে গোপনে তাকে জরিমানাও করা হয়েছে। কারণ জরিমানা করে ছাড় পেয়ে যাওয়া তো অত সহজ না, তাহলে আবার ম্যান সিটির সাধারণ দর্শকরাও খেপে যাবে। তো যাই হোক, মাহারেজ ওটা ভালো কাজ করছিল। পল পগবা দুর্দান্ত প্রতিবাদ করছে, বিভিন্ন সময় প্রতিবাদ করছে। আজকে আমাদের ক্রিকেটারদের কথা বলি, এটা দেখলে বুক জুড়ায় যায়। রিয়াদ মুশফিকের মতো সিনিয়র থেকে শুরু করে আমাদের নাহিদ রানা বা তানজিম সাকিব ভয়েস রেজ করতেছে, দৃঢ়ভাবে বলতেছে যে এই নৃশংসতা চলতে পারে না, এই নৃশংসতার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি, আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি। এই বলতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে মনে করেন, আমি একটু হয়তো লাইনচ্যুত হব আজকে, খুব গোছায় বলতে পারবো না। আপনারা অনেকে মনে করেন যে বলার কোনো গুরুত্ব নাই। এই যে কোথায় গাজায় বোমা মারতেছে ইয়েরা, ইসরায়েলিরা, আমরা ঢাকায় বসে কেন প্রতিবাদ করব? হ্যাঁ, গতকালকে প্রতিবাদ করতে গিয়ে যে কাজগুলো হয়েছে এটা প্রতিবাদকারীরা করে নাই, এটুকু বোঝার মতো কাণ্ডজ্ঞান মনে আপনাদের আছে। এরকম লুটেরা লুটতোরা সব জায়গায় থাকে,
এটা আপনি ভালো কাজ করতে গেলে তার মধ্যে দুটো বদমাইশ ঢুকে যাবে, ঢুকে জিনিসটারে পণ্ড করবে, সেগুলো নিয়ে মাথা ঘামায় না। কিন্তু আপনারা ভাবেন না যে এখানে প্রতিবাদ করে কি হবে, এখানে মানববন্ধন করা, এখানে এই করা। আমি বাদ দেন, অথর্ব মানুষ, রাস্তায় নামতে পারি না, দুপা হাঁটতে পারি না, আমি হয়তো কোথাও যাই না, কিন্তু প্রত্যেকটা প্রতিবাদ, প্রত্যেকটা মানুষের গুরুত্ব আছে। অন্তত সারা পৃথিবী বুঝতেছে যে এটা বিনা প্রতিবাদে চলে যাচ্ছে না। একটা কথা আছে যে পৃথিবীতে যখন অন্যায় চলে, সে অন্যায় হয়তো সবসময় থামানো যায় না। আমরা তো সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে দেখতেছি যে কিভাবে পৃথিবীতে অন্যায় হয়েছে। নিয়তির কি খেলা দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা পৃথিবীকে এইভাবে সমর্থন দিতে হয়েছে, এইভাবে পাশে দাঁড়াতে হয়েছে এই ইহুদি জনগোষ্ঠীর জন্য। এই ইহুদি জনগোষ্ঠীকে কি নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। আজকে তারা সেই জালেমে পরিণত হয়েছে, তারা এখন মানুষ মারতেছে, মুসলিমদের এইভাবে হত্যা করতেছে। মানে এইটাই মানে নিয়তের খুব খারাপ জিনিস। ওদের মানে মাথায় রাখা উচিত ছিল যে সারা পৃথিবী একসময় কাঁদছে আমাদের জন্য, শিল্ডার লিস্টের মতো সিনেমা করতে হয়েছে তাদের জন্য, আর তারা আজকে জালেম হয়ে গেল। যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ভয়েস রেজের গুরুত্ব আছে। পগবার কথা আমাদের নাহিদ রানা, এদের প্রত্যেকের গুরুত্ব আছে। তবে এর ভিতরে কেউ কেউ না লাইফটা স্যাক্রিফাইস করে ফেলে, যেটা আমি ইন্ট্রোতে একটু বললাম। আমাদের হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে দেখলেন না, আমরা সবাই প্রাইড ফিল করছি। হামজার মতো খেলোয়াড়, আবারও বলি, হামজা আমাদের জন্য অকল্পনীয় একটা ব্যাপার। হামজা চৌধুরী যে স্ট্যাটাসের খেলোয়াড়, হামজা চৌধুরী ইংল্যান্ড আন্ডার 21 খেলোয়াড় ছিল, এবং তখন ইংলিশ পত্রপত্রিকাগুলো মনে করতো যে ইংল্যান্ড জাতীয় দলের ভবিষ্যৎ সে, ইংল্যান্ডের যে ডিফেন্সিভ মিডফিল্ড এটা সে সামলাবে, এরকম স্বপ্ন দেখা হতো। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাব তাকে কিনতে চাইছে। হামজা চৌধুরী ইংল্যান্ড জাতীয় দলে কেন খেললো না? একবার ভাবেন তো যে কেন হামজা চৌধুরীকে নেওয়া হলো না। 2020 সালে যে ছেলেটা আন্ডার 21 খেললো সিনিয়র মেম্বার হিসেবে, সিনিয়র মেম্বার হিসেবে কারা খেলে একটু খোঁজ দেন। সিনিয়র মেম্বার হিসেবে সবসময় খেলে যে জাতীয় দলের যোগ্য কোনো মানুষ, সাধারণত জাতীয় দলেরই কাউকে পাঠানো হয়। এই কদিন আগে অলিম্পিকে সিনিয়র মেম্বার হিসেবে গেছিল জুলিয়ান আলভারেজ আর ওটামেন্ডি, আর্জেন্টিনার হয়ে। মানে তাহলে লেভেলটা বোঝেন যে কাদেরকে পাঠানো হয় আন্ডার 21 সিনিয়র মেম্বার হিসেবে, সেখানে পাঠানো হয়েছে হামজাকে। এটা কোয়াইট কনফার্ম যে ওর নেক্সট অ্যাসাইনমেন্টই হবে জাতীয় দল। কিন্তু হামজা কেন আর কখনো ইংল্যান্ড দলে ডাক পেল না? কেন? এটা ভাবছেন কখনো? হ্যাঁ, ডাক পেলে আমাদের হয়তো দৃশ্যত একটা ক্ষতি হতো, যে হামজা চৌধুরীকে আমরা এই লাল সবুজ জার্সিতে দেখতে পেতাম না। কিন্তু এটা তো আন্তর্জাতিক একটা ব্যাপার, ফলে ওইভাবে ভাবা দরকার। 2020 সালে যে লোকটা ওরকম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, 2021 সালে এই লোকটা কি করলো, তাদের কাপ জয়ের পর, এফএ কাপ জয়ের পরে ফিলিস্তিনের পতাকা নিয়ে ছবি তুললো, এবং অত্যন্ত দৃঢ় ছবি তুললো। মানে এইটা ওই কোনো ক্রমে পুতু পুতু করে একটা সৌজন্য রক্ষা করা না, অত্যন্ত দৃঢ় প্রদর্শনী করলো ক্যামেরার সামনে। ভিডিও ক্যামেরাগুলো তাকে অনুসরণ করলো, সারা পৃথিবীতে এই ফুটেজ ছড়ায় পড়লো। এরপর হামজা বহুবার টুইট করছে ফিলিস্তিনের পক্ষে, ক্ষমাও চাইতে হয়েছে তাকে, যে সে কাউকে যদি আহত করে থাকে, সে বলে নাই সে তার কাজের জন্য ক্ষমা চেয়েছে, বহুবার টুইট করছে। এই যে এইবারের আগ্রাসন শুরু হওয়ার পরেও ঈদের দিন পর্যন্ত ফিলিস্তিনের ব্রেসলেট, ফিলিস্তিনের বিভিন্ন প্রতীক পরে ছবি তুলছে। ও এখনো সবসময় ও ফিলিস্তিনের পক্ষে, কারণ ও জানে যে এই নির্যাতিতদের পাশে থাকতে গিয়ে ও সম্ভবত ওর ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা গড়তে পারে নাই। 2021 সালেই ওকে জাতীয় দলে ডাকার কথা ছিল ইংল্যান্ডের, কিন্তু এইরকম একজন তীব্র অন্যায় বিরোধী মানুষ, নিপীড়ন বিরোধী মানুষ, ফিলিস্তিনিদের প্রতি সহমর্মী মানুষ, সবচেয়ে বড় কথা ইসরায়েল বিরোধী মানুষ, তাকে ইংল্যান্ড হজম করতে পারতো না, তাকে ইংল্যান্ড জাতীয় দলে ডাকতো না। হ্যাঁ, এস্টাবলিশ কোনো ফুটবলার করলে হয়তো কিছু পাউন্ড জরিমানা করে ছেড়ে দিত, কিন্তু যেহেতু হামজাকে না নেওয়ারই সুযোগ ছিল, হামজাকে আর ডাকা হয় নাই। এটা আমার ইকুয়েশন না শুধু, এটা এমন না যে আমি গসিপ করতেছি। হ্যাঁ, হতে পারে গসিপ, আমি অস্বীকার করতেছি না, কিন্তু গসিপটা কিন্তু ইন্টারন্যাশনালি মোটামুটি এস্টাবলিশ। আপনি একটু বেশি গোটাগুটি করলে হয়তো শুরুতেই গুগল করলে পাবেন না, আপনারা জানেন যে সব কিছু প্রচুর ফিল্টারিং করা হয়। আমার এটা জানতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, এইটা জানার জন্য পরিশ্রম করি নাই। আমি পরিশ্রম করছিলাম হচ্ছে হামজার যে লেভেলটা আমি বুঝতেছিলাম, যে ঠিক কী রহস্যের কারণে হামজার জাতীয় দলে ডাক পেল না, ইংল্যান্ড জাতীয় দলে। এটা বুঝতে গিয়ে আমি অনেক খুঁজতে খুঁজতে একটা ব্লগ পাইছিলাম, সেখানে বলা হয়েছিল মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য রিজন যে জন্য হামজা চৌধুরীকে আর কখনো ইংল্যান্ড জাতীয় দলে ডাকা হয় না। সেটাই যদি হয় তাহলে আমি বলবো যে ম্যারাডোনা আছে বেঁচে, ম্যারাডোনা বেঁচে আছেন, ম্যারাডোনা মরেন নাই। ওই যে বলছি হত্যাকাণ্ড হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কিচ্ছু হয় নাই, ওটা দেহের ম্যারাডোনা চলে গেছে। ম্যারাডোনার আত্মা, ম্যারাডোনার চেতনা হামজা চৌধুরী বহন করতেছে।
আজকে থেকে আমি বললাম, আমি এই দেবব্রত একটা তুচ্ছ মানুষ, আমার কথায় কিচ্ছু যায় আসে না। আমি জানি এটা কেউ দেখবেও না, হয়তো হয়তো 4-5 জন লোক দেখবে, কিন্তু আমি বিশ্বাস করি যখন বলবো একজন লোকের জন্য হলেও সত্য বলবো এবং সঠিক কথা বলবো। সে আজকে থেকে আমি হামজা চৌধুরীকে ম্যারাডোনার মতো একই চোখে দেখবো। আমিও মনে করবো যে সে সর্বকালের সেরা মানুষদের মতো একজন। আচ্ছা, মানে আবেগে খুব বেশি হয়ে গেছে। আমি একটু সেল্টিকের কথাটা বলে গ্রিন ব্রিগেডের কথা বলে শেষ করি। সেটা হচ্ছে সেল্টিক একটা স্কটিশ প্রিমিয়ার লিগের একটা দল, ওদের একটা আল্ট্রা সাপোর্ট গোষ্ঠী আছে, তাদের নাম হচ্ছে গ্রিন ব্রিগেড। মেম্বার খুব বেশি না, 1000-1500 মেম্বার, কিন্তু ওরা সম্ভবত এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভোকাল এবং এন্টি ক্রাইম এবং এই যে নিপীড়ন বিরোধী গোষ্ঠী। প্রত্যেকটা অন্যায়ের বিপক্ষে, এই সাদাদের প্রত্যেকটা অন্যায়ের বিপক্ষে এই সমর্থক গোষ্ঠীটা রুখে দাঁড়ায়। 2006 সালে তারা ফরমেশন করছে। 2006 সালের পর থেকে যতবার বিশ্বব্যাপী এই ধরনের নিপীড়ন হয়েছে, সেটা ফিলিস্তিনে হোক, সেটা কোনো একটা ইন্ডিয়ার কোনো পাদদেশে হোক, যেখানে হোক, এরা খবর পাইলে সেটার পক্ষে দাঁড়াইছে। স্টেডিয়ামে দাঁড়াইছে, গ্যালারিতে দাঁড়াইছে, রাস্তায় মানববন্ধন করছে, রাতের বেলা মশাল নিয়ে হাঁটছে। এই গ্রিন ব্রিগেড আমাকে সাহস যোগায়। ও এরা এ পর্যন্ত 4বার স্টেডিয়ামে নিষিদ্ধ হয়েছে। স্কটল্যান্ড একবারও নিষিদ্ধ করে নাই, স্কটিশ সেল্টিক একবারও নিষিদ্ধ করে নাই। কারণ সেল্টিক ক্লাবও, আমার পড়ে শুনে যেটা মনে হলো, যে সেল্টিক ক্লাবও মনে প্রাণে এই নিপীড়ন বিরোধী একটা অবস্থান গ্রহণ করে, কিন্তু তাদেরকে বারবার ইউএফএ বাধ্য করছে। ইউএফএ তো কারা চালায় বোঝেন, ইউএফএ বারবার বাধ্য করছে ওদের নিষিদ্ধ করে, ওদের গ্যালারি থেকে বের করে দাও। সেল্টিক ওদের সঙ্গে বসছে, বুঝাইছে যে বাবারে এইভাবে করো, আমরা আসি, স্টেডিয়ামের বাইরে করো, আমরা সাপোর্ট দিচ্ছি। এবং ওদেরকে কিন্তু সেল্টিক কিছু সুবিধা দেয় না বলে, ওদের অনেককে সেল্টিক ফ্রি টিকিট দেয়। এটা কিন্তু সত্যি। এটা কারণ হচ্ছে যে সেল্টিক মানবতার জায়গা থেকে ওদের পাশে থাকে। আবার তো প্রত্যেকবার ওরা নিষিদ্ধ হয়, কিছুদিন পরে সেল্টিকের বোর্ড মিটিং হয় এবং সেল্টিক ওদেরকে আবার পারমিট করে। সবচেয়ে বড় ব্যাপার, যখন 2023 সালে ওদেরকে ওদের প্রোটেস্টের জন্য, ওরা আবার তীব্র প্রোটেস্ট করছিল, পুরো স্টেডিয়াম জুড়ে মনে হয় একটা ব্যানার টানায় দিছিল যে সাপোর্ট ফ্রি প্যালেস্টাইন, এই টাইপের একটা ব্যানার টানায় দিছিল। সেইবার উয়েফা বিশাল একটা জরিমানা করলো সেল্টিককে, মানে ক্লাবকে জরিমানা করলো। এটা সম্ভবত 2 মিলিয়ন পাউন্ড বা এরকম, 2 মিলিয়ন ইউরো বা এরকম কি একটা জরিমানা করে বসলো। ইয়ে কি করলো জানেন, গ্রেট ব্রিগেড কি করলো জানেন, পুরো স্কটল্যান্ড হাঁটা শুরু করলো, এই সবাই মিলে জোনে জোনে তারা টাকা সংগ্রহ করলো এবং অনলাইনে ক্রাউড ফান্ডিং শুরু করলো। 2 মিলিয়ন ইউরো যদি জরিমানা হয়, আমার এক্সাক্ট নাম্বার মনে নেই, ওরা প্রায় 6 মিলিয়ন ইউরো কালেক্ট করে ফেললো। কালেক্ট করে 2 মিলিয়ন ইউরো ক্লাবকে দিল যে যাও জরিমানা দিয়ে আসো। আমাদের ক্লাব তো তো আমরা আমাদের জন্য জরিমানা দিচ্ছি, আমরা তুলে দিচ্ছি, পাবলিক আছে, স্কটল্যান্ডের লোকজন আমাদের সঙ্গে আছে। বাকি 4 মিলিয়ন ইউরো কি করছিল একবার ভাবেন তো, সোজা ফিলিস্তিনে পাঠায় দিচ্ছে, সোজা ফিলিস্তিনে 4 মিলিয়ন ইউরোর। আমি ঠিক খেয়াল নাই ওষুধপত্র নিজেরা কিনে পাঠাইছিল নাকি কোনো অর্গানাইজেশনের মাধ্যমে দিয়েছিল, এটা আমার ঠিক খেয়াল নাই, কিন্তু ওষুধপত্র এবং খাবারের জন্য ফিলিস্তিনি শিশুদের জন্য ওই 4 মিলিয়ন ইউরো পাঠায় দিচ্ছে। দিস ইজ হিউম্যানিটি। সর্বশেষ এইবারের আক্রমণ শুরু হওয়ার পরে আবারও গ্রিন ব্রিগেড রুখে দাঁড়াচ্ছে, আবারও প্রচন্ডভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে। এবার তাদের স্লোগান ছিল শো রেড কার্ড টু ইসরায়েল, এবং তাদের দাবি যে ইসরায়েলকে ফিফা এবং ইউএফআর ব্যান করতে হবে। এই দাবির সপক্ষে তারা একটা মজার কাজ করছে, যে জিনিসটা আমি মনে করি সেল্টিককে এখন আমরা সবাই অনুসরণ করতে পারি। এই জিনিসটা, আমি ক্ষুদ্র মানুষ, আমার আহ্বান তো করার কিছু নাই, আপনারা গ্রিন ব্রিগেডের আহ্বানটা শোনেন, সারা পৃথিবীতে এই আওয়াজটা তোলেন যে আপনারা যারা স্পোর্টসের লোক, আমাদের যেটুকু করণীয় আছে সেটা করি। আমরা সবাই বলি যে রেড কার্ড দেখান, ইসরায়েলকে রেড কার্ড দেখান। এই ফুটবলীয় আওয়াজটা সবাই তুলতে হবে। এই আওয়াজে কিন্তু অনেকে অংশ নিচ্ছে, ওসাসুনা অংশ নিচ্ছে, ইতালির বেশ কয়েকটা ক্লাবের সমর্থক অংশ নিচ্ছে, কোনো ক্লাব অংশ নেয়, সমর্থকরা অংশ নিচ্ছেন, শুরু হয়ে গেছে সারা ইউরোপ জুড়ে। দেখেন, মানে ব্যাপারটা কিন্তু সাদা ভার্সেস কালো বা ধর্ম ভার্সেস ধর্ম, এটা না, এটা দুর্বৃত্ত ভার্সেস নির্যাতিতের লড়াই। এই নির্যাতিতদের পক্ষে ইউরোপ জুড়েও শুরু হয়ে গেছে। শুধু যে বাইরে লোকেরা মিছিল মিটিং করতেছে তাকে তো না, বহু ক্লাবের নিবন্ধিত সমর্থক গোষ্ঠী রেড কার্ড শো করার দাবি তুলছে। হয়তো রেড কার্ড শো করবে না ইউএফএ কখনোই, ফিফা কখনোই এটা করবে না, কিন্তু আমাদের এই দাবি জানাতে হবে। আমরা প্রত্যেকে রেড কার্ড শো করবো এখন থেকে। ওই যে আবারও বলি, কিছু পারবো না হয়তো, শুধু জায়গায় বসে সবাই বলি যে আমরা ফিলিস্তিনি, আমরা ডিয়েগো ম্যারাডোনার মতো বলি, রিয়াদ মাহরাজের মতো বলি, এবং আমাদের হামজা চৌধুরীর মতো বলি। আমরা সবাই বলি যে এই যে শিশুটা মারা যাচ্ছে, আমার বাচ্চা। সবাই ভালো থাকুন।